স্বাগত নিউজরুম সংলাপের সঙ্গে আছি আমি ফখরুল ইসলাম। গত 24 ঘন্টায় ঘটে যাওয়া খবর ও তার বিশ্লেষণী অনুষ্ঠানে আমরা আলোচনার জন্য 4 জন অতিথিকে যুক্ত করেছি। আমরা শুরুতেই তাদেরকে পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর মিজানুর রহমান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, আছেন ডক্টর আব্দুল লতিফ মাসুম, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং যুক্তরাষ্ট্র থেকে যুক্ত আছেন আবু তাহের, সিইও, টাইম টেলিভিশন, এবং একই সঙ্গে অস্ট্রেলিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর আবুল হাসনাত মিল্টন, চেয়ারম্যান, ফাউন্ডেশন ফর ডক্টর সেফটি অ্যান্ড রাইটস। আপনাদের 4 জনকেই স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা থাকবেন আমাদের সঙ্গে পুরো আলোচনায়। আমরা আলোচনায় যাব, তবে তার আগে আজ প্রকাশিত কয়েকটি পত্রিকা আমার হাতে রয়েছে, সেগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো দেখে আসতে চাই। আমার হাতে আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে, এই ভোটে ও সহিংসতায় নিহত 2। প্রথম ধাপের স্থগিত 160 ইউপি নির্বাচনে কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়ায় গোলাগুলি, খুলনায় সংঘর্ষ, বোমাবাজি, ব্যালট ছিনতাই, কেন্দ্র দখলের অভিযোগ। 2 জনের প্রাণহানি ছাড়া ভোট সুষ্ঠু, ইসি। দেশে স্থায়ী দপ্তর চায় আইসিসি, রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিক অপরাধ আদালতের পূর্ণাঙ্গ চুক্তির প্রস্তাব। স্বাস্থ্যের সাবেক গাড়ি চালক মালেকের 30 বছর কারাদণ্ড। প্রধানমন্ত্রী এখন নিউ ইয়র্কে। ভারত অক্টোবর থেকে ফের টিকা রপ্তানি করবে। আবারও পুতিনের দল বিজয়ী। আরও বেশ কয়েকটি শিরোনাম রয়েছে অপর পৃষ্ঠায়। মুক্ত বাণিজ্যে আগ্রহী নয় যুক্তরাষ্ট্র, বাণিজ্য মন্ত্রণালয়কে জানালো ওয়াশিংটন। বাংলাদেশ দূতাবাস টিকফা ফোরামে প্রস্তাব তোলার পরামর্শ। শাহেদের সঙ্গে আসামি, স্বাস্থ্যের সাবেক ডিজি সহ 6 জন। ই কমার্স প্রতারণার প্রতিকার নেই, ভোক্তা অধিকারেও। চাঁদায় সচল, নিষিদ্ধ অটো, ঢাকাতেই প্রতিদিন হাতিয়ে নেওয়া হচ্ছে 3 কোটি টাকা। এটি অনুসন্ধানী একটি রিপোর্ট। এ ছিল বাংলাদেশ প্রতিদিনের অন্যতম শিরোনামগুলো। আমরা একটু দেখলাম। কালের কণ্ঠ একটু দেখে আসতে চাই। কালের কণ্ঠ নির্বাচন কেন্দ্রিক প্রধান শিরোনাম করেছে, 160 ইউপি নির্বাচন, আশঙ্কার মধ্যেও ভোট উৎসব, বিচ্ছিন্ন সহিংসতা, অনিয়ম ও বর্জন, 3 জনের প্রাণহানি, আহত প্রায় 100। প্রিজাইডিং অফিসার সহ 6 ভোট কর্মকর্তা আটক, 5 ভোট কেন্দ্র বন্ধ। সরকারি ব্যয় বড় সাশ্রয়, কৃচ্ছ সাধনে 2 অর্থ বছরে বাঁচল প্রায় 79,000 কোটি টাকা। 2019-20 অর্থ বছরে 30,000 কোটি টাকা এবং 2020-21 অর্থ বছরে প্রায় 48,500 কোটি টাকা। জলবায়ু পরিবর্তন মোকাবেলার 6 প্রস্তাব প্রধানমন্ত্রীর। কালের কণ্ঠের প্রধান শিরোনাম। আরও বেশ কয়েকটি শিরোনাম রয়েছে। মাদকের বেশি ঝুঁকিতে 21 থেকে 25 বছর বয়সীরা। টিকার অগ্রাধিকার খেয়েই হারাচ্ছে মাঠে, টিকায় সুবিধাভোগীরাই এগিয়ে, বয়স্ক, ঝুঁকিপূর্ণ, সুবিধা বঞ্চিতদের আগে টিকা শেষ করার তাগিদ। ছিল প্রধান প্রধান শিরোনামগুলো আমরা দেখলাম। ডেইলি সান কি শিরোনাম করেছে একটু দেখে আসতে চাই। ডেইলি সান শিরোনাম করেছে, জামাত শিবির ম্যান মিলিটেন্টস আউট অফ ডিস্টেবিলাইজ কান্ট্রি, লোয়েস্ট করোনা ডেথস ইন 4 months, কিংস ক্রাউন্ড বিপিএলস চ্যাম্পিয়ন্স। ছিল ডেইলি সানের শিরোনাম। আমরা আলোচনায় ফিরতে চাই। আমাদের সঙ্গে অতিথিরা আছেন। সরাসরি ডক্টর মিজানুর রহমান স্যার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে সারা দেশে স্থগিত হওয়া, করোনার মধ্যে স্থগিত হয়ে গিয়েছিল 160টি ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং 9টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হলো। আমরা বাংলাদেশ প্রতিদিনে 2 জন নিহতের একটি খবর দেখলাম, কালের কণ্ঠে দেখলাম 3 জন, এবং প্রায় 100 জনের মতো গুলিবিদ্ধ, বিভিন্ন সংঘর্ষে আসলে আহত হয়েছেন। এর মধ্য দিয়ে আসলে সারা দেশে 160টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়ে গেল। আমরা জানি যে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে আসলে সংঘর্ষের ঘটনাগুলো অনেকটা বেশি হয়। ব্যালট ছিনতাইয়ের ঘটনাও যেমন আছে, কেন্দ্র দখলের অভিযোগ রয়েছে। সবকিছু মিলিয়ে আসলে যেটি নির্বাচন কমিশন সচিব বলেছেন যে 2-1 জনের প্রাণহানি ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে। আপনার পর্যবেক্ষণ এবং পর্যালোচনা জানতে চাই স্যার, কি বলবেন? ধন্যবাদ। প্রথমে বলি, 2-1 জন না, একজনেরও যদি প্রাণহানি হয় এটা অত্যন্ত দুঃখজনক। নির্বাচন করতে গিয়ে প্রাণহানি হবে, বহু লোক হতাহত হবে, এটা একসময় হতো। ইউনিয়ন কাউন্সিল ইলেকশন গুলো যেহেতু খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক হয়, সেখানে গোষ্ঠী দ্বন্দ্ব, পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব, নদীর এই পারে ওই পারে দ্বন্দ্ব, মানে এই সকল অনেক গ্রাম অঞ্চলে এই যে জিনিসগুলো থাকে, সেগুলো স্বাভাবিকভাবে অন্য নির্বাচনের তুলনায় একটু হিংসা, প্রতিহিংসা এগুলো বেশি হয়। তবে এইটা আমি জানি না, আপনাদের এই 50 বছর হয়ে গেল, তারপরেও আমরা কেন একটা ভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠান করার জন্য যে সকল
নিরাপত্তামূলক ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার, সেগুলোতে কেন আমরা ব্যর্থ হই, আমার মনে হয় এটা জিজ্ঞাস্য। তবে একটা পজিটিভ দিক হচ্ছে যে আসলে আমরা বেশ কিছুদিন যাবতই বিশেষ করে উপনির্বাচন যেগুলো হয় সংসদের অথবা উপজেলা লেভেলের, পৌরসভা লেভেলের, সেগুলোতে ভোটারের অংশগ্রহণটা একেবারে কমে গেছিল। তো এইটা একটু ভালো লক্ষণ যে আজকে টেলিভিশন গুলোতে যেটা দেখলাম, এক্স্যাক্টলি কত পার্সেন্ট ভোট দিয়েছে এটা এখনো জানা যায় না, আমি জানি না। তবে টেলিভিশনে যেটা দেখা গেছে, বিভিন্ন জায়গা কেন্দ্রে যেখানে ভোট হয়েছে, প্রার্থীতা ছিল, প্রতিদ্বন্দ্বিতা ছিল, সেখানে কিন্তু প্রচুর সংখ্যক লোক আগ্রহ নিয়ে ভোট দিয়েছে। এটা মনে করি একটা পজিটিভ দিক, কারণ যে কোনো কারণে হোক আমাদের অনেকদিন থেকেই ভোট কেন্দ্রে যাওয়ার আগ্রহ অনেক কমে গিয়েছিল, তো সেটা বেড়েছে। আর এই ইউনিয়ন কাউন্সিলের বা এই লোকাল গভর্নমেন্টের ইলেকশনের নিরপেক্ষতা বা ভালো ইলেকশন যেগুলোকে আমরা বলি, এগুলোর চেয়ে আমি মনে করি এখন মূল ব্যাপারটার মধ্যে একটু যাওয়া দরকার। সেটা হচ্ছে যাদেরকে আমরা জনপ্রতিনিধি বলছি, তথাকথিত নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয়, তারা কতটা জনপ্রতিনিধিত্ব, অর্থাৎ যে উদ্দেশ্য নিয়ে স্থানীয় সরকার করা হয়েছিল। আমরা দেখেছি গত করোনা সংকটের সময় যখন লকডাউন হয়, সেখানে এই যাত্রায় কম ছিল। প্রথম ঢেউ যখন আসে, তখন যখন লকডাউন হয়, প্রচুর সংখ্যক জনপ্রতিনিধি যারা এই মুসলিমদের জন্য বরাদ্দকৃত চাল, ত্রাণ, এটা তারা নিজে আত্মসাৎ করার জন্য, এবং প্রায় 100-র মতো জনপ্রতিনিধিকে ক্ষমতাচ্যুত করা হয় বা টার্মিনেট করা হয় এই অপরাধের দায়ে। তার মানে দাঁড়াচ্ছে নির্বাচিত হয়ে আসলেই যে এরা জনপ্রতিনিধি তা না। তাদের লক্ষ্য উদ্দেশ্য যদি হয় যে এইটাকে এই ইউনিয়ন কাউন্সিলের মতো একটা জায়গা, এই পদটাকেও তারা ব্যবহার করবে সম্পদ আহরণের জন্য বা নিজস্ব ক্ষমতার বলয় সৃষ্টি করার জন্য, দাপট দেখানোর জন্য, তাহলে কিন্তু এই জনপ্রতিনিধিদের যেই প্রক্রিয়া নির্বাচন হচ্ছে, যেই পদ্ধতিতে হচ্ছে, তো এখানে ভোটটা যদি ভালোভাবে হয়, তাও বোধহয় আমাদের এটা থেকে রেহাই পাবো না। কারণ ওখানে একটা কোয়ালিটেটিভ চেঞ্জ যদি না আসে নেতৃত্বে, অর্থাৎ ভালো মানুষ যদি এই লোকাল পলিটিক্স এর মধ্যে অংশগ্রহণ করার জন্য আগ্রহ না দেখায়, এমন যদি হয়, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান মেম্বার মানে হচ্ছে এগুলা পাট, এবং তারা কিনা বলা হয় এটা সেটা চুরি করে, চাল চুরি করে, ডাল চুরি করে, রাস্তা, এরকম যদি একটা এটিটিউড হয়, অর্থাৎ মানুষের মনোভাবটা যদি এরকম হয়, তাহলে এগুলোতে কোনো ভদ্রলোক ভালো লোক আসবেন। সেই জন্য এখানে আমার মনে হয় কিছু রিফর্ম আমাদের ওইখানে যেতে হবে, যাতে একসময় কিন্তু শিক্ষিত লোকরা বা স্কুলের সাবেক হেডমাস্টার, কলেজের সাবেক প্রিন্সিপাল, এই জাতীয় যে লোকগুলো, সম্মানিত লোকগুলো, এরা কিন্তু ইউনিয়ন কাউন্সিল বা জেলা পরিষদ বা থানা লেভেলের ইলেকশনে কিন্তু আসতো। কিন্তু ইদানিং আর অন্তত দেখা যাচ্ছে না যে খুব যাদেরকে আমরা বলি সমাজের জন্য যারা আগে কন্ট্রিবিউট করছে, যারা আসে তারা প্রতিশ্রুতি কন্ট্রিবিউট করা। আমি তো মনে করি যে একটা লোক ইউনিয়ন কাউন্সিল মেম্বার চেয়ারম্যান হওয়ার আগেই তার অনেক কাজ করে প্রমাণ করার দরকার যে আসলে সত্যি সে সমাজসেবক। যে লোকটা কোনোদিনই নিজের স্বার্থ ছাড়া কোনো কিছু দেখে নাই, নিজের সম্পদ, ব্যবসা বা নিজের চাকরি বাকরি, এগুলো নিয়ে যে লোকটা সারা জীবন ব্যস্ত ছিল, কখনো সমাজের কোনো কাজে আসে নাই, সেই লোকটা হয়তো কতগুলো টাকা নিয়ে অথবা দলীয় মনোনয়ন, এটা যেটা এখন আরেকটা নতুন জিনিস, এটা নিয়ে এসে জনপ্রতিনিধি সাজে, কিন্তু আসলে ঠিক মতন জনপ্রতিনিধিত্বের যে দায়িত্ব, সেই দায়িত্ব তারা পালন করে না। আমি খুব হতাশ, কারণ জনপ্রতিনিধিদের উপর যেভাবে আমরা আস্থা রাখার কথা ছিল এবং তাদের থেকে যে সেবাটা পাওয়ার কথা ছিল, জাতি কিন্তু সেটা পাচ্ছে না। এটার দিকে নজর দিতে হবে। আর নির্বাচনের যে প্রক্রিয়া, এটা আমি ব্রাহ্মণবাড়িয়া বোধহয় এবার ইলেকশন হয়নি, ব্রাহ্মণবাড়িয়া হলে তো আরো বেশি হতো, মারামারি হইতো, কারণ ওখানে গ্রামে গ্রামে ইলেকশনের দিন যে এক গ্রামবাসী পুরো আরেক গ্রাম গিয়ে আক্রমণ করে, অথবা পুরা কেন্দ্র গ্রামবাসী সবাই মিলে আসা বল্লম নিয়ে আক্রমণ করে, এই ঘটনাটা বোধহয় ঘটেনি। এটা এবার চরাঞ্চলের দিকে চলে গেছে, ওখানে তো আগের থেকেই এরকম খুনাখুনির রেওয়াজ কিন্তু আছে। তারপরেও একটি প্রাণহানিও আমরা কোনোভাবে গ্রহণযোগ্য মনে করি না। আরো ইলেকশন আসছে, ইউনিয়ন কাউন্সিলের বা কতগুলো স্থগিত নির্বাচন, এগুলো হবে। এই ব্যাপারে নির্বাচন কমিশনের যেই কদিনে আর মেয়াদ আছে, তারা ফেব্রুয়ারি মাসে চলে যাবে, তার আগে যেন অন্তত ভালো কয়েকটা ইউনিয়ন কাউন্সিল বা স্থানীয় সরকার নির্বাচন আমরা উদাহরণ হিসেবে
আসবো আমরা একটা করে সেটা আসবো আপনার কাছে। ডক্টর আব্দুল লতিফ মাসুদ আপনার কাছে একটু আসতে চাই। আসলে ডক্টর মিজান স্যার আসলে খুব চমৎকার কথা বলেছেন যে প্রতিনিধি নির্বাচনের বিষয়টি নিয়ে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেখানে ভালো লোক আসার প্রয়োজনীয়তা নিশ্চয়ই রয়েছে, আগে যেমনটা ছিল। একটি বিষয় স্যারের কথা রেশ ধরে বলতে চাই যে আমরা আসলে বাংলাদেশের বয়স 50 বছর পার হয়েছে, এখনো আসলে নির্বাচনগুলোতে আমরা লক্ষ্য করি সংঘর্ষ, মানুষের নিহত হওয়ার ঘটনা। একটি মানুষ মারা যাক এটি আসলে কেউই আমরা কাম্য করি না, যার মারা যায় সেই আসলে বোঝেন আসলে আমরা কেন আসলে সেই সুস্থ এবং সুষ্ঠু একটি ধারাতে কেন যেতে পারি না নির্বাচন কেন্দ্রে এইসব সহিংসতাগুলো ঘটে। এবং আজকে গত 24 ঘন্টা যে নির্বাচনটি ঘটে গেল, হয়ে গেল, সেটি সম্পর্কে যদি আপনার পর্যবেক্ষণ বলেন। কোশ্চেনটি আবার বলবেন, একটু নেটের সমস্যার কারণে। জি, আমার প্রশ্ন ছিল যে আজকে যে নির্বাচনটি গত 24 ঘন্টা হলো আসলে সেটির পর্যবেক্ষণ জানতে চাই। একই সঙ্গে এই যে বাংলাদেশের 50 বছর হয়ে গেল, এর মধ্যে আমরা আসলে যে সংঘর্ষ বা নিহত হওয়ার খবরগুলো আমরা পাই সেটি আসলে খুবই দুঃখজনক। এটি কেন আমরা বন্ধ করতে পারি না বা একটি সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন আমরা করতে পারি না আসলে, সেটি আসলে ব্যর্থতাটা কার আসলে? আচ্ছা, তো আপনাকে একটি সুন্দর প্রশ্ন করার জন্য ধন্যবাদ। যে কোনো সমাজ কাঠামোতে তার অন্তর্বিন্যাস এবং ভিতরের চরিত্র বৈশিষ্ট্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রাচীন আমল থেকে যে কথাটি, যে বদনামটি আমাদের রয়েছে সেটি হচ্ছে, এটি হচ্ছে মূর্খ নগর, অর্থাৎ বিদ্রোহীদের ঝগড়ার দেশ। তো বাংলাদেশে এই তুর্কি বাবরে সম্রাট বাবর লিখেছিলেন যে বাংলাদেশে মানে এমনটা সমাজ যে যদি একজন ব্যক্তি, একটা পাগলও যদি লাভ দিয়ে বলে যে আমি রাজা, তাহলে তার সমর্থক বেড়ে যায়। একটা অস্থির বিষয়টা আমাদের পরিচিত আছে। এই অস্থিরতার সাথে, বিদ্রোহের সাথে কিন্তু একটা স্বাধীনতারও সংযোগ আছে। সেটি একটি ইতিবাচক ধারণা। এর সাথে ইদানিং মানে আমাদের কলোনিয়াল এজ, অর্থাৎ নিউ কলোনিয়াল এজ, অর্থাৎ পাকিস্তানের সময়টাকে তো আমরা বলি নিউ কলোনিয়াল এজ। এই ইন্টারনাল কলোনিয়াল এজ মানে আমাদের ভিলেজ পলিটিক্স শব্দটা খুবই জনপ্রিয়। ভিলেজ পলিটিক্স মানে কি? ভিলেজ পলিটিক্স মানে হচ্ছে ঝগড়াঝাটি, প্রতারণা, মানে একে অপরের বিরুদ্ধে মিথ্যা সত্য মামলা মোকদ্দমায় একটা একটা অস্থির পরিবেশ। এই দুটো মানে যে ঐতিহাসিক ঘটনার সাথে এখন যে মানে বিষয়টি সংযোজিত হয়েছে সেটা হচ্ছে পলিটিসাইজেশন অফ দ্য লোকাল পলিটিক্স। তো দীর্ঘকাল ধরে ইউনিয়ন কাউন্সিল বা এই ধরনের নির্বাচনগুলো নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছিল, যদিও একটা রাজনৈতিক পরিচয় সবসময় ছিল। আমরা দেখেছি পাকিস্তান আমাদের মানে নির্বাচিত হলেই মানে মুসলিম লীগে গিয়ে যোগদান করত। আর এখন মানে সেই দীর্ঘ 50 বছরে আমাদের যখনই যে সরকার এসেছে, ইসলামী সরকার থেকে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। সে বিএনপি, আওয়ামী লীগ যেই বলেন এখন, তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এখন মানে সর্বশেষ যে ঘটনাটি, সর্বশেষ যে মানে আমি বলবো যে ঝগড়া কারণটি ঘটেছে সেটা হচ্ছে পলিটিসাইজেশন অফ ইউনিয়ন কাউন্সিলে দলীয় প্রতীকে, এই উপজেলা পরিষদে দলীয় প্রতীকে, জেলা পরিষদে দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে। এই নির্বাচন হওয়ার কারণে যে রাজনৈতিক মুক্ত প্রতিদ্বন্দ্বিতা বা একটা একটা ওই যে আমরা বলি মূলে ঘোরা আসলে ঘোরা, অর্থাৎ দল আছে কিন্তু দলের কথা বলছে না। আগেকার দিনে যে নির্বাচনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় বা বোর্ড নির্বাচন, তো তারা ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন নির্বাচন করতো, কিন্তু বলতো যে ক গ্রুপ, খ গ্রুপ, লাল দল, নীল দল ইত্যাদি একটা ভরণ থাকতো। সেই ভরণটি এখন নষ্ট হয়ে গেছে এবং এই নষ্ট হওয়ার কারণে ঝগড়াঝাটি বেড়েছে। এখন যে লেভেলে আজকে আমরা যে নির্বাচনটা শুনলাম, এটা কোনোক্রমেই একটি সুন্দর নির্বাচন, একটি গ্রহণযোগ্য নির্বাচন নয়। আমি অনেক ধন্যবাদ দিই মানে প্রফেসর মিজানুর রহমান খুব সুন্দর ভাবে মানে এই যে বিবর্তনটা হয়েছে, আজকে আমরা যেমন সেবার মনোভাবের পরিবর্তে আজকে সম্পদের মনোভাব, যেটাকে আমরা বলি কমার্শিয়ালাইজেশন অফ পলিটিক্স, কিন্তু গ্রাসরুট থেকে শুরু করে একেবারে ক্যাপিটাল পর্যন্ত এই ক্ষমতা চলে আসছে। এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের যারা শীর্ষ রাজনীতিবিদ তারা তো ভালো কথা বলেন, ভালো এই যে
বিভিন্ন সময় ডাইরেক্ট যখন প্রধানমন্ত্রী থেকে ডাইরেক্ট যায় বা দলীয় নেতারা যখন কথা বলেন, তখন তো তাদেরকে তো আর চোর চোরটা গুন্ডা পান্ডা বাটপার বদমাশ হওয়ার জন্য উপদেশ দেন, উল্টাই বলেন, বিনয়ী হওয়ার জন্য বলেন, মানুষের সেবার মনোভাব নিয়ে কাজ করার জন্য বলেন, অথচ তা হচ্ছে না। তার মানে হচ্ছে যে সমাজ কাঠামোর মধ্যে একটা গোলমাল আছে। এই যে সেই মানে মার্ক্সীয় ভাষা যদি আমরা সেই পুঁজির প্রভাবের কথা বলি বা দুষ্ট লোকের প্রভাবের কথা বলি, একটা মানে সোশ্যাল চেঞ্জ দরকার। আমি আবারও আমার ভালো লাগছে কথা শুনে, সোশ্যাল চেঞ্জ আমাদের সমাজের একটি পরিবর্তন দরকার, এবং সেই পরিবর্তন আমাদের নৈতিক পরিবর্তন। সেবার পরিবর্তে যে বাণিজ্যিকরণ বা সুবিধা যে চরিত্র আমাদের সৃষ্টি হয়েছে, বিশেষ করে যাদের উপর মানুষ নির্ভর করতে চায়। আমি দেখেছি পাকিস্তানে যারা ত্যাগী রাজনীতি করেছেন, আওয়ামী লীগের বা মানে ওই সময় তো বিএনপি ছিল না, সময় মানে ন্যাপ কমিউনিস্ট পার্টি, অসম্ভব রকম সেবা মনোভাব নিয়ে মানুষের সেবা করেছেন। এই সেবার মনোভাবটা কোথায় গেল? এইটা আমাদের মানে রাষ্ট্রবিজ্ঞানীদের অথবা রাজনীতিকদের মানে তত্ত্ব কথাগুলো কি কারণগুলো এটা খুঁজে বের করা দরকার। এবং যদি বোধহয় আমরা যদি সঠিক ভাবে চেঞ্জ করতে পারি, যদি আমরা সংস্কার করতে পারি, তাহলে বোধহয় আমরা সুন্দর সমাজ পেতে পারি। আসবো আপনার কাছে। আমরা নির্বাচন বা রাজনীতি প্রসঙ্গে আরো কথা বলবো, নিশ্চয় আপনার কাছে আসবো। আমরা যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে আবু তাহের, আপনার কাছে একটু আসতে চাই। প্রধানমন্ত্রী জাতিসংঘের ৭৬তম অধিবেশনে যোগ দিতে এর মধ্যে নিউ ইয়র্কে রয়েছেন, এবং সেখানে আজকে তিনি জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় বিশ্ব নেতাদের শক্তিশালী উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আসলে এবারের গত বছর সে অধিবেশনটি আসলে সরাসরি কেউ কোনো রাষ্ট্রনেতারাই যোগ দিতে পারেননি, ভার্চুয়ালি হয়েছে। এবার আসলে সেখানে কি ধরনের প্রস্তুতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে, এবং আপনার কাছ থেকে আসলে জানতে চাই, সঙ্গে বুঝতে পারেন। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে, যারা প্যানেলিস্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবার আসলে কি যে ইন পার্সন আপনার যেটা ভার্চুয়াল দুইটাই হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী এবার জয়েন করেছেন, উনি ইন পার্সন জাতিসংঘের, কারণ সাংবাদিকদের কোনো পাস দেওয়া হয়নি ভিতরে ঢোকার জন্য। সাংবাদিকদেরকে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে জাতিসংঘের সামনে একটা স্ট্রিট আছে, ওই স্ট্রিটের কোনো একটা বক্স বানানো হয়েছে, ওই বক্সের মধ্যে তারা গিয়ে কাজ করতে পারবেন। অন্যান্য বছর ইউএন এর ভেতরে ঢুকে সব দেখা যেত, সাংবাদিকরা দেখতে পারতেন। এবছর এই সুযোগ রাখা হয়নি বিকজ অফ কোভিড-19 ইনফেকশন। সো এখন যেটা হয়েছে যে আপনি যেটা বললেন যে প্রধানমন্ত্রীতে অনেকগুলো প্রোগ্রাম আছে, এর মধ্যে বাংলাদেশ আপনি জানেন সবসময় যেটা যে ক্লাইমেট চেঞ্জ অথবা জলবায়ু পরিবর্তনের যে বিষয় বাংলাদেশ অলওয়েজ অ্যাডভোকেসি ভূমিকা পালন করছে, সোচ্চার ভূমিকা পালন করছে। এবং এটা আসলে যে সবাই জানে এটা যে জলবায়ু পরিবর্তনের যে ধারাবাহিকতা, এর যে ভয়াবহতা, এই ভয়াবহতার খুব বড় ধরনের ভিকটিম বাংলাদেশ হতে পারে। যে সমুদ্রের যে উষ্ণতা বাড়ে, তাহলে বাংলাদেশের অনেক বড় একটি অংশ তলিয়ে যেতে পারে। এছাড়াও খরা, সাইক্লোন, ভয়াবহতা, অনেক কিছু যেটা আমরা অনেক ধনী দেশ, যুক্তরাষ্ট্রের মতো দেশ আপনি জানেন সামাল দিতে পারছে না, সেখানে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের পক্ষে এই যে জলবায়ুর যে তাণ্ডব বা জলবায়ু পরিবর্তনের যে ভয়াবহতা, এটা তো কোনোভাবেই সামাল দেওয়া সম্ভব না। সো ইটস এ গ্লোবাল প্রবলেম, ইটস এ গ্লোবাল। বাংলাদেশ এই জিনিসটাকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করছে যে ইটস এ গ্লোবাল প্রবলেম, এবং এর ভিকটিম শুধু উন্নত দেশই হবে না, উন্নয়নশীল উন্নত দেশ যারা আছে সবাই এর ভিকটিম হবে। যা আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্র স্বয়ং এই প্রবলেম শুরু হয়েছে, এবং এটা মোকাবেলা করার জন্য কোনো এককভাবে কোনো দেশের পক্ষে এটা সম্ভব নয়, এটা সমন্বিত প্রয়াস প্রয়োজন। এবং এই বিষয়টি মানে মাননীয় প্রধানমন্ত্রী উনি যিনি জাতিসংঘ আপনি জানেন যে মাল্টিলেটারাল আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি ফোরাম, সেই ফোরামে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করছেন। এবং এটা আসলে জাস্ট নট অনলি বাংলাদেশ বা অন্য নেতারা যারা এসেছেন, এটা একটা গ্লোবাল একটা ইস্যু হয়েছে এখন। যেভাবে হোক, যে এখন সবাই পৃথিবীর সব দেশ উপলব্ধি করতে পারছে যে জলবায়ু পরিবর্তনের যে ভয়াবহতা, এই ভয়াবহতা থেকে মানব জাতিকে, মানব সভ্যতাকে রক্ষা না করলে মানব সভ্যতা বিলীন হয়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে শুধু রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রের উদ্যোক্তা বা আইন প্রতারা না, এখন সারা পৃথিবীর যারা জনমত গঠন করেন, আপনি মনে করেন সুশীল সমাজ বলেন, বিভিন্ন এনজিও আছে, প্রত্যেকেই নাম্বার 1 আর 2 এজেন্ডা হচ্ছে জলবায়ু পরিবর্তনের যে মানে ভয়াবহতা, এই ভয়াবহতাকে বিশ্বের সামনে তুলে ধরা এবং জনমত গঠনের সহায়তা করা। সো আমার মনে হয় যে বাংলাদেশ আজকে যে ইস্যুটিকে দিয়ে জাতিসংঘের যে অধিবেশনের সূচনা হয়েছে বাংলাদেশের,
সেই ইস্যুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, শুধু বাংলাদেশের জন্য, আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য। এবং বিষয়টি সূচনা করে প্রধানমন্ত্রী বা বাংলাদেশ অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছে যে আজকের সমাজে আমাদের কি প্রয়োজন এবং এটা কিভাবে আন্তর্জাতিক সমাজের কাছে তুলে ধরা উচিত। জি, আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে যুক্ত আছেন ডক্টর আবুল হাসান পিল্টন। আপনার কাছে একটু আসতে চাই, আজকে বাংলাদেশ প্রতিদিন একটি খবর দেখলাম, ভারত অক্টোবর থেকে ফের টিকা রপ্তানি করবে এবং বাংলাদেশ সেখানে হয়তো অগ্রাধিকার পাবে। বাংলাদেশের 2 কোটির মতো টিকা এরই মধ্যে বাংলাদেশের প্রাপ্য, এর আগেই টাকা দেওয়া হয়েছে, সেটি হয়তো পাবে, সেখানে অগ্রাধিকার হয়তো বাংলাদেশ পাবে। বাংলাদেশের বিশ্বের বিভিন্ন দেশে এখন এরই মধ্যে হয়তো বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। বাংলাদেশে টিকা প্রয়োগের অগ্রগতি যে পর্যায়ে রয়েছে সেটি আসলে কতটা সন্তোষজনক বলে আপনার কাছে মনে হচ্ছে? এবং আজকেও আমরা দেখলাম যে সিনোফার্মের 50 লাখ টিকা এসেছে। ধন্যবাদ। ভারতে টিকা রপ্তানি হবে, এটা আমাদের জন্য একটা সুসংবাদ। কারণ প্রথমত হলো ভারতের কাছে আমরা 2 কোটির বেশি টিকা পাই। আমরা টাকা দিয়েছি, আমরা এখনো টিকা পাইনি। তো আমরা আশা করি যে ভারত এই চুক্তি মোতাবেক আমাদের টিকাগুলো দেবে। ভারতের থেকে টিকা নেওয়ার সবচেয়ে বড় সুবিধা হলো দাম। বিশ্ব বাজারে আমরা অনেক বেশি টাকা দিয়ে টিকা কিনি, কিন্তু ভারতের কাছ থেকে আমরা কম টাকায় পাই। আর ঝুঁকি যেটা হলো যে ভারত মাঝে মধ্যে কথা রাখে না, মাঝে মধ্যে ভারত প্রতিবেশী সুলভ আচরণ করে না, সেটা পেঁয়াজ হোক কিংবা করোনার টিকা হোক। তো এই সংশয়টা রয়েই যায় যতক্ষণ না ভারত কাজে প্রমাণ করে। কিন্তু বাংলাদেশের ওভারঅল টিকা সংগ্রহ, যে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বললেন যে প্রায় 22 কোটি টিকার নিশ্চয়তা পাওয়া গেছে, আগামী বছর থেকে জনসনের 60 কোটি টিকা পাবো। আমাদের পররাষ্ট্রমন্ত্রী পৃথিবীর মোটামুটি টিকা উৎপাদনকারী প্রতিটা দেশের কাছেই এই টিকা পাওয়া নিয়ে নেগোশিয়েট করেছেন। তো সব দিক দিয়ে ভালো, মানে আমাদের টিকার সরবরাহটা এখন ভালো। এই পর্যন্ত আমরা এমনকি দক্ষিণ এশিয়াও আমাদের টিকা গ্রহণের হার অনেক কম, কিন্তু সেটি ওভারকাম করার একটা সময় এখন এসেছে। তো সেদিক দিয়ে আমরা মনে করি যে করোনার টিকার এই যে অবস্থানটা সেটা ভালোর দিকে যাচ্ছে। আর করোনার যেটা হলো যে করোনার কিছু অনিশ্চয়তা আছে, যে কিছু ঢেউ এই মুহূর্তে যেমন আমাদের সংক্রমণের হার অনেক কম, আমরা একটা স্বস্তির জায়গায় আছি। কিন্তু যদি আবার কোনো কারণে যদি আরেকটা ঢেউ আসে, বিশেষ করে আমাদের প্রতিবেশীদের ভারতে সামনে পুজো আছে এবং আমরা বিভিন্ন রাজ্যে ভারতে খবর পাচ্ছি যে করোনা সংক্রমণ কোথাও কোথাও একটু বাড়ছে। ভারত আক্রান্ত হলে কিন্তু আমাদের ঝুঁকিটা অনেক বেশি হয়ে যায়। তো সব মিলিয়ে অতীতের অভিজ্ঞতা আমরা মনে করছি যে আগামী 3-4 মাস আমরা একটা গ্রেস পিরিয়ড পাবো। এই সময়টায় আমাদের আর করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকবে এবং এই সময়টায় যদি আমরা টিকা প্রদানের হারটা বাড়িয়ে অধিক লোককে যদি আমরা সুরক্ষিত করতে পারি, তাহলে ভবিষ্যতের ঢেউগুলো অত বেশি আক্রমণাত্মক হবে না। আমরা গত কয়েক শতাব্দীর এই বৈশ্বিক এই ধরনের মহামারী যদি আমরা বিশ্লেষণ করে দেখি, বিশেষ করে প্রতি শতাব্দীতে এই করোনা মহামারীর মতো মহামারী একটা বা দুটো আসে এবং এই মহামারীগুলো 2-3 বছর থাকে। তো সেই দিক দিয়ে আমরা আশা করি 2022 সাল হবে পৃথিবীর কাছ থেকে করোনা মুক্তি অথবা করোনা নিয়ন্ত্রণে আনার বছর। সুতরাং আমাদের যত দ্রুত আমরা ভ্যাকসিন পাচ্ছি, আজকে সিনোফার্মের ভ্যাকসিন আসছে 50 লাখ। সো এই ভ্যাকসিন গুলো যা পাচ্ছি আমরা যেন দ্রুততার সাথে দেই। আর এই ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে মাঠ পর্যায়ে কিছুটা বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, যে যাদের আসলে ভ্যাকসিনটা অগ্রাধিকার ভিত্তিতে পাওয়া দরকার তারা পাচ্ছে কিনা, এটা একটু মানে যেমন আমাদের বয়স্ক লোকদের একটু জরুরি ভিত্তিতে দেওয়া উচিত। এছাড়া অগ্রাধিকার ভিত্তিতে আমরা কিছু গ্রুপ আইডেন্টিফাই করেছি, তাদের দেওয়া উচিত। দেখা যাচ্ছে তাদের না দিয়ে হয়তো আমরা প্রভাবশালী মানুষরা সামহাও এই টিকাগুলো আগে নিয়ে নিচ্ছে। এই জায়গাগুলো একটু স্ট্রংলি মনিটর করা দরকার। কারণ আমাদের যে রিস্ক গ্রুপ আছে, আমাদের যে প্রায়োরিটি গ্রুপ আছে বিভিন্ন আন্তর্জাতিক কারণে, যেমন প্রবাসী শ্রমিকরা আছে, প্রবাসী ছাত্রছাত্রীরা আছে, তো এই জায়গাগুলো আইডেন্টিফাই করে আমাদের এই টিকা দান শুরু হয়েছে। এটা সন্তোষজনক, কিন্তু গতি হার দুটোই বাড়াতে হবে এবং ভারতের সাথে আমাদের নেগোশিয়েট করা
যেতে পারে যে আমরা যদি আরো বেশি অস্ট্রাজেনিকার ভ্যাকসিন ভারত থেকে কিনতে পারি, সেটা একটা ভালো দিক হবে। কিন্তু আবারও বলছি যে ভারতের সাথে নেগোশিয়েট করলে ব্যাকআপ সাপোর্ট রেখেই করতে হবে, কারণ ভারত যে কোনো বিপদে তারা বুক দেখায় যেমন, আবার পিঠও দেখায়। তো ভারতকে নিয়ে এটার পাশাপাশি বাংলাদেশের টিকা উৎপাদনেরও একটা উদ্যোগ নেওয়া হয়েছে, যে সেটি যদি হয় সেটি অনেক বেশি স্বয়ংসম্পূর্ণ হব আমরা। সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে করোনা নিয়ন্ত্রণে ভ্যাকসিনের যে হার দেখছি সেটি সন্তোষজনক এবং সম্ভাবনাময়, এবং ভবিষ্যতে উন্নতির জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং সারা বিশ্বে আপনি যদি করোনা মোকাবেলায় টিকা প্রদান বা সামগ্রিকভাবে করোনা নিয়ন্ত্রণের চিত্রটা দেখেন, বাংলাদেশের অবস্থানটা কিন্তু বিশ্বের অনেক দেশের তুলনায় আসবো আপনার কাছে। বাংলাদেশের মতো দেশ। আপনার কাছে করোনা প্রসঙ্গ নিয়ে আরো একবার আসবো আমরা একটু। ডক্টর মিজানুর রহমান স্যার, আপনার কাছে একটু আসতে চাই। দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে আমরা আগেভাগে দেখছি যে একটি রাজনীতির মাঠ অনেকটা উত্তপ্ত হয়ে উঠেছে, উত্তাপ ছড়াচ্ছে। প্রতিপক্ষ দলগুলোর মধ্যে উত্তাপ কতটা সহনশীল হবে বলে মনে করছেন? কারণ আপনি যে বিষয় বলছেন, নির্বাচন কেন্দ্রিক আমরা সহিংসতা দেখি, মানুষের আহত নিহত হওয়ার খবরগুলো দেখি, অনেক সময় রাজনৈতিক সহিংসতাও কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে। কি বলবেন সামনের দিনগুলোতে? সামনে দ্বাদশ নির্বাচন আছে, যদিও অনেকটা সময় বাকি এখনো। আমি মনে করি যে এটা সংক্ষেপে বলছি। আসলে এই কথাগুলো এখন হঠাৎ করে এত বেশি আসছে, এর কারণ হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে আমাদের যে বর্তমান নির্বাচন কমিশন আছে তাদের মেয়াদ শেষ হয়ে যাবে। এটা হয়তো একটা ব্যাপার। নির্বাচন কমিশন তো আর খালি থাকবে না, কোনো না কোনো ভাবে নির্বাচন কমিশন আমাদের তৈরি করতেই হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে আমাদের 50 বছরের স্বাধীনতায় আমাদের সংবিধানে বলা ছিল যে নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে এর জন্য একটা আইন করতে হবে, কিন্তু কেউই, অর্থাৎ আমাদের বর্তমান সরকার এবং আগে যারা বিভিন্ন সময় ক্ষমতায় ছিল, বিএনপি, জাতীয় পার্টি, কেউ কিন্তু এই আইনটা করে। যার কারণে এখানে একটা সমস্যা সংকট আমাদের রয়ে গেছে। কিভাবে আমরা নির্বাচন, সার্চ কমিটি তো মাত্র গতবার হলো, এর আগে এটাও ছিল না। আগে একদম আরবিটারি হয়ে যাকে ধরে আইন করা যায় তাকে করে বলতো। গতবার তাও তো একটা সার্চ কমিটি, সেটা সমালোচনা করতে পারেন, কিন্তু এটা একটা পদ্ধতি হিসেবে ডেভেলপ করছে। কিন্তু এটাকে আরো কিভাবে ভালো করা যায়, স্ট্যাংডেন করা যায়, ইফেক্টিভ করা যায়, বা সবার জন্য নিকট গ্রহণযোগ্য করা যায়, সেই চেষ্টা আমাদের সবাই মিলে করতে হবে। আর আরেকটা হচ্ছে এই নির্বাচনের সময় সরকার কেমন হবে, এটা আরো 2 বছর পরের ব্যাপার। এটা নিয়ে ভাই প্রত্যেক বছরই নির্বাচন আসলে 2-3 বছর যাবত আমরা এই আলোচনা করতেই থাকি। আর কতগুলা পথ বাধা, কতগুলো ফ্রেজ আছে আমাদের, এই নির্দলীয়, নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক, এই কথাগুলো আমরা বলি। এইগুলোর অনেক আলোচনা হয়েছে, এখন এগুলো আলোচনার সময় না। মূলত আওয়ামী লীগ এবং বিএনপি যে মূল বড় যে দুইটা দল, দুইটার স্ট্যান্ডিং কমিটি বা কেন্দ্রীয় কমিটির সভা দীর্ঘদিন হচ্ছিল না। আওয়ামী লীগের করোনার কারণে কেন্দ্রীয় কমিটির সমস্যা হচ্ছিল না। অতি সম্প্রতি এই বঙ্গ গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের সভানেত্রীর অফিসে এটার একটা কেন্দ্রীয় কমিটির একটা সভা হয়, যেটা 2 বছর মধ্যে সরাসরি সভা বলতে এটাই হয়। তো সেখানে আলোচনা হচ্ছিল যে রাজনৈতিক হচ্ছে যে কোনো দেশের গণতান্ত্রিক, বিশেষ করে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের মূল স্ট্যাক হচ্ছে রাজনৈতিক দল। রাজনৈতিক দল যদি শক্তিশালী না থাকে, তাহলে আপনি নির্বাচন কমিশন এগুলোকে যত শক্তিশালী করেন না কেন, এই ভালো নির্বাচনের নিশ্চয়তা কিন্তু নির্বাচন কমিশন দিতে পারবে না। সেটা বিএনপির জন্য প্রযোজ্য। বিএনপিও গত কয়েকদিন যাবত, গত সপ্তাহে তারা 4-5 দিন যাবত তারা বিভিন্ন তাদের স্ট্যান্ডিং কমিটি থেকে আরম্ভ করে কার্যকরী সংসদ যেটাকে বলা হয়, এগুলো মিটিং করেছে। তো সেখানে এই আলোচনাটা যেটা আসছিল, মাননীয় প্রধানমন্ত্রী বলছে, ধারণা দিচ্ছিলেন যে আগামী নির্বাচন যেটা 2023 সালের শেষের দিকে হবে, এখন থেকে প্রায় 2.5 বছর পরে, 2 বছরের বেশি সময় পরে, সেটা অপেক্ষাকৃত অংশগ্রহণমূলক হবে এই আওয়াজ দিচ্ছেন। এবং যার কারণে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য রাজনৈতিক দলকে প্রস্তুতি নিতে হবে। তো এইটাকে আবার ওই আমাদের বাইরে কিছু পলাতক সাংবাদিক অথবা মানে সাজাপ্রাপ্ত সামরিক ইউটিউব বাহিনী আছে, ওরাকে এটা এখন আগাম নির্বাচনের পূর্ব হিসেবে ওই দিক থেকে, আমেরিকার থেকে এটাকে প্রচার করছে। পরবর্তী পর্যায়ে আমাদের দেশের লোকেরা আগাম নির্বাচনের এরকম কোন সম্ভাবনা, অন্তত যে সকল কারণে আগাম নির্বাচন হয় একটা দেশে, এরকম কোন সুযোগ নাই। এটা ওই ইউটিউব বাহিনী ওখান থেকে, আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে ছাড়ছে, আর বাকিটা পরে আমাদের এখানে মিডিয়ায়
জি এটা আমরা কোনো, আওয়ামী ধন্যবাদ লীগের স্যার আপনি ভিতরে যেন- আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা একটু জনাব আবু তাহের আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত আছেন, আমরা একটু আরো একবার যেতে চাই আপনার কাছে। এবার অধিবেশন আসলে প্রধানমন্ত্রী অনেকগুলো কর্মসূচি নিশ্চয়ই রয়েছে এবং অধিবেশন আপনি অনেক কিছুই বলেছেন, বিস্তারিত আসলে আপনার কাছে আরো কিছু জানতে চাই যে আসলে কিভাবে অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এবার অধিবেশনে সেই কোন কোন বিষয়গুলো প্রাধান্য পাবে বলে মনে করছেন আপনি, সংক্ষেপে যদি বলেন। আমরা শুনছি না আপনার কথা। তারপরে আনমিউট করতে হবে আপনাকে। জাতিসংঘের যে অধিবেশন, সেই অধিবেশন অন্যান্য বছরের মধ্যে যে প্রচলিত যে নিয়মে হয় সেরকম হচ্ছে না, এবারও অনেক ধরনের লিমিটেশন আছে এর মধ্যে। বাট যারা হেড অফ দি গভর্নমেন্ট বা হেড অফ দি আপনার স্টেট যারা আসছেন এখানে, তারা নিজেরা যারা আসছেন তারা চাইলে ওইখানে ইন পার্সন গিয়ে তারা কথা বলতে পারবেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে। সেখানে এভাবেই হচ্ছে। বাট এর অন্যান্য বছর যেভাবে যে ডেলিগেট অন্যান্য সবাই গিয়ে ঢুকতে পারতেন, এবার এটা লিমিটেড করা হয়েছে বিকজ অফ আপনার সোশ্যাল ডিস্টেন্স এন্ড আদার থিং, সিকিউরিটির জন্য। তারপরেও যুক্তরাষ্ট্রে বা নিউ ইয়র্ক সিটি মনে করছে যে এই জাতিসংঘের যে অধিবেশন, আজকে রিপোর্ট বেরিয়েছে এটার উপর, অনেকগুলো নিউজ আপডেট ইনক্লুডিং প্রভাবশালী নিউজ আপডেট গুলো বলেছে যে জাতিসংঘের যে অধিবেশনকে কেন্দ্র করে একটা সুপার স্প্রেড হতে পারে করোনার। কারণ এই সময় যে অধিবেশন হচ্ছে, এই অধিবেশন যেভাবে লোকজন আনাগোনা এবং ট্রাফিক মানুষের, তাতে একটা সুপার স্প্রেড হতে পারে। সো যাই হোক, যে প্রোগ্রামগুলো আমরা মনে করি যে হবে এখন, সেই প্রোগ্রামগুলোর মধ্যে আছে যে জাতিসংঘের ভাষণ দেবেন প্রধানমন্ত্রী 24 এবারও নিশ্চয়ই বাংলায় ভাষণ দেবেন। জি বাংলায় ভাষণ দেবেন 24 সেপ্টেম্বর। ওই দিন তিনি বাংলায় ভাষণ দেবেন এবং এটা এখনো কনফার্ম না যে ভার্চুয়াল একটি রিসেপশন ওনার হতে পারে, সংবর্ধনা হতে পারে, বাট ইট উইল বি ভার্চুয়াল, নট ইন পার্সন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজন করছে একটি ভার্চুয়াল সংবর্ধনা, সেটা সবাই বোধহয় একটা হলের মধ্যে মেরিয়ট হোটেল। ধন্যবাদ, আমাদের সময় একেবারেই শেষ। আমরা একটু 1 মিনিটের জন্য আমরা আসতে চাই ডক্টর আব্দুল লতিফ মাসুদ। ই কমার্স প্রতারণার প্রতিকার নেই, ভোক্তা অধিকার এমন একটি খবর রয়েছে। আসলে গ্রাহকরা এখন তো একেবারেই নিঃস্ব, আসলে তাদের আসলে কি করার আছে এই মুহূর্তে, আপনি যদি 1 মিনিটে শেষ করেন, আমাদের সময় হাতে একেবারেই কম। এইখানে বিশেষজ্ঞরা যা বারবার করে বলছেন যে সরকারের ভূমিকাই মুখ্য। এখন সরকার যদি তাকে জেলে নিয়ে, তাকে আটকে রেখে, তাকে শাস্তি দিয়ে একটা ব্যবস্থা করে, সেটা তো গ্রাহকদের ওই যে টাকা যা নিয়েছে তাকে রিপে করবে না। খেয়াল করেছেন যে তারা আসলে তো তার মুক্তি চায় না, তারা টাকার মুক্তি চায়। তো টাকা মুক্তি পাওয়ার জন্য তারা যা করা দরকার তাই করছে। এবং সেখানে কি কি স্টেপ নেওয়া যায়, মানে সরকারের তরফ থেকে একটা বিধিনিষেধ করে বা তাকে নিয়ন্ত্রণে রেখে একটা প্রক্রিয়া বের করতে হবে যাতে সাধারণ মানুষ টাকাগুলো পায়। আর বলাই হয়েছে ইতিমধ্যে, আপনারা নিশ্চয়ই জেনেছেন যে ই কমার্সকে নিয়ন্ত্রণ করার জন্য আইনি প্রক্রিয়া বা আইনের যে রক্ষা কবচ। আমরা ধন্যবাদ। আমরা একটু 30 সেকেন্ডের জন্য ডক্টর আবুল হাসনাত মিল্টন আপনার কাছে করোনা প্রসঙ্গ নিয়ে একদম শেষ এক কথায় মন্তব্য জানতে চাই, আমাদের হাতে একেবারেই সময় নেই। করোনা নিয়ে বাংলাদেশ এই মুহূর্তে বারবার বলছি স্বস্তিকর অবস্থায় আছে। টিকা এবং স্বাস্থ্যবিধি এটা মেনে চলতে হবে। আমরা কিন্তু লক্ষ্য করছি স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টা, সেটা কিন্তু অনেকখানি উপেক্ষিত হচ্ছে। আমাদের একটু সতর্ক থাকতে হবে। আমরা অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য ডক্টর আবুল হাসনাত মিল্টন, আবু তাহের এবং ডক্টর আব্দুল লতিফ মাসুম, ডক্টর মিজানুর রহমান, আপনাদের চারজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, নিউজরুম সংলাপ আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল একই সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।